চ্যালেঞ্জিং বিশ্বে যুব সমাজকেই এগিয়ে আসতে হবে আর্থনা সম্মেলনে প্রধান উপদেষ্টা। দৃশ্যমান হচ্ছে বিএনপির অদৃশ্য প্রতিপক্ষ, উত্তরাঞ্চলের কর্মশালায় তারেক রহমান। টিউলিপের বিচার চলতে বাধা নেই, দেশে ফিরিয়ে আনাকে জটিল বলছেন আইনবিদরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। পরিবর্তনশীল বিশ্বে যুব সমাজকেই উদ্ভাবনী চিন্তাভাবনা নিয়ে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। কাতারের রাজধানী দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনে এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। কাতারের দোহায় আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলন আর্থনা ২০২৫-এ বিশ্বের বিভিন্ন দেশের নীতি নির্ধারক, ব্যবসায়ী ও গবেষকদের সঙ্গে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সম্মেলনে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, বিশ্ব আজ যে চ্যালেঞ্জের মুখোমুখি তা মোকাবেলায় যুব সমাজকেই সামনে আসতে হবে। তাদের সৃজনশীলতা এবং নেতৃত্বই হতে পারে টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি। জলবায়ু পরিবর্তন এখন আর শুধু পরিবেশগত ইস্যু নয় মন্তব্য করে সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেন, এই সংকট সমাধানে পুরো বিশ্বকে এগিয়ে আসতে হবে একসঙ্গে। খালিদ ইবনে মিজান, ২১ টেলিভিশন, ঢাকা। এর আগে আর্থনা সম্মেলনের ফাঁকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রী শেখ সাউদ বিন আব্দুল রহমান বিন হাসান আল থানির সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় কাতারের সেনাবাহিনীতে বাংলাদেশি সৈন্যদের নিয়োগের পাশাপাশি বাংলাদেশের ডিফেন্স ইন্ডাস্ট্রিতে দেশটিকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া দেশটির বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠকে কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান তিনি। আর কাতার চ্যারিটির সঙ্গে আলোচনায় বাংলাদেশের মাদ্রাসা শিক্ষায় টেক এডুকেশন শুরু করতে সহায়তা চান ডক্টর ইউনূস। বৃহস্পতিবার কাতার সফর শেষে সরাসরি ভ্যাটিকান যাবেন প্রধান উপদেষ্টা, সেখানে যোগ দেবেন পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে। তারা প্রায় ৮০০ জনের মতো ট্রুপস নিবে। আমাদের চিফ অ্যাডভাইজার ওই মিটিংয়ে তাকে বললেন যে তারা যাতে আরও বেশি নেয় সামনে। ওনাকে আমাদের চিফ অ্যাডভাইজার আহ্বান করলেন যে তারা যেন বাংলাদেশে, তারা অনেক ডিফেন্স ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করছে, বাংলাদেশে যাতে তারা ইনভেস্ট করে। ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়, আজ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ৩ দিন রাষ্ট্রীয়ভাবে এই শোক পালন করা হবে। এ সময় দেশের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া পোপ ফ্রান্সিসের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। অদৃশ্য প্রতিপক্ষ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে, তারাই বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, ৩১ দফা বাস্তবায়নই হবে সব জুলুম নির্যাতনের প্রতিশোধ। আর দলটির সিনিয়র নেতারা বলছেন, বিএনপির সংস্কার চায় না, এমন প্রচারণা চালিয়ে জল ঘোলা করার কোনো সুযোগ নেই। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। বুধবার রংপুর, নীলফামারী ও সৈয়দপুরের তৃণমূল নেতাদের সঙ্গে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, জুলুম করে জুলুমকারীদের অন্যায়ের প্রতিশোধ নিতে চায় না বিএনপি। ৩১ দফা বাস্তবায়নই হবে সব জুলুম নির্যাতনের প্রতিশোধ। দেশের জন্য, দেশের স্বার্থে আমরা যা করতে চাই, এটি যত বেশি সংখ্যক আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো, মানুষের সমর্থন অর্জন করতে পারবো,
আমরা আমাদের সেই দৃশ্য বলেন, অদৃশ্য বলেন বা দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা তত শক্ত, তত জোরালোভাবে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো। তারেক রহমান জানান, ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের জন্য ভাতা প্রদানের উদ্যোগ নেবে বিএনপি। এছাড়া কৃষকদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষার সমস্যার সমাধান করা যায়, স্বাস্থ্যের সমস্যার সমাধান করা যায়, জাতীয়তার সমস্যার সমাধান করা যায়, নিরাপত্তার সমস্যার সমাধান করা যায়, কিভাবে কৃষির উৎপাদন বাড়ানো যায়, এইসব ব্যাপারে তারা জোর দিয়েছেন। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সাথে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম ও গণফোরামের লিয়াজো কমিটির বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে সমমনা দলগুলোর নেতারা সর্বোচ্চ ৩১ দিনের মধ্যে সংস্কারের চার্টার তৈরি করে ডিসেম্বরের আগেই নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান। বিষয়ে কোথায় ঐক্যমত হয়ে গেছে ইতিমধ্যে সেটা জাতির সামনে তুলে ধরলেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার আর জনগণের মাঝে যে সেতুবন্ধন থাকার কথা সেটি না থাকায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরামে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচনের বিকল্প একমাত্র নির্বাচনই হতে পারে। পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে বিএনপির সংগ্রাম চলবে। মাহিলা ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা বেশ জটিল বলে মনে করছেন আইনবিদরা। তবে তার অবর্তমানে বিচার চলতে আইনি কোনো বাধা নেই। আইনজ্ঞরা বলছেন, টিউলিপ সিদ্দিকের উচিত আইনজীবী নিয়ে দেশে এসে বিচারের মুখোমুখি হওয়া। টিউলিপকে দেশে ফেরানোর আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া বিষয়ে বিস্তারিত দেখুন শাকের আরজু রিপোর্টে। সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং যুক্তরাজ্যের লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। পট পরিবর্তনের পরপরই পূর্বাঞ্চলে প্লট জালিয়াতি, গুলশানের ফ্ল্যাট জালিয়াতি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে প্রায় ৫৯,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করে দুদক, যা আমলে নিয়ে পরোয়ানাও জারি করা হয়। The entire time they've done trial by media. My lawyers proactively wrote to the Bangladeshi authorities. They never responded. এই পরিস্থিতিতে গতকাল দুদক কমিশনার বলেন, টিউলিপ সহ দুদকের পরোয়ানাভুক্ত আসামিদের ফেরাতে বিভিন্ন প্রক্রিয়া চালাচ্ছে দুদক। তাকে আমরা এখানে বিদেশি নাগরিক হিসেবে আমরা কনসিডার করে নিই। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ব্রিটিশ নাগরিক টিউলিপ সিদ্দিক বাংলাদেশেরও নাগরিক। কারো দ্বৈত নাগরিকত্ব থাকলে কোন প্রক্রিয়ায় হবে বিচার, আর দেশে ফেরানো সম্ভব কিভাবে, প্রশ্ন ছিল আইনবিদদের কাছে। টিউলিপ সে তো ইউকে নাগরিক, সে তো এখানে সংসদ সদস্য, তো সেই জন্য আমি বলছি তাকে ফেরত আনা অত্যন্ত কষ্টকর। বাংলাদেশে তার এনআইডি আছে, বাংলাদেশে তার প্রপার্টি রয়েছে এবং বাংলাদেশে তার ট্যাক্স সার্টিফিকেট রয়েছে। তার অ্যাবসেন্সে একজন পলাতক আসামির বিরুদ্ধে যেভাবে বিচার হয় সেভাবে বিচার হয়ে তাকে শাস্তি দিতে হবে। আইনবিদরা বলছেন, দেশীয় আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি করার পর বিদেশে থাকা আসামিদের ক্ষেত্রে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারি করতে হয়, যেটি আন্তর্জাতিকভাবে জানিয়ে রাখা যে এই ব্যক্তির বিরুদ্ধে মামলা আছে। আমাদের দেশ থেকে যদি কোনো কিছু যায়, ইংল্যান্ডও সেই ব্যাপারে খতিয়ে দেখবে। কারণ কিছুদিন আগে ইউরোপিয়ান ইউনিয়ন সহ ইংল্যান্ড, আমেরিকা মিলে দুর্নীতি প্রতিরোধে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল দুর্নীতি প্রতিরোধে তারা তাদের টাস্কফোর্স পাঠিয়েছে, দুদকের সাথে কথা বলেছে। যদি এই ধরনের একটা ট্রিটি করা যায় ট্রিটির মাধ্যমে, তাহলে অতি সহজ হবে আনাটা। কূটনৈতিকভাবে ফেরানোর চেষ্টা করা যেতে পারে। আছে যুক্তরাজ্যের সাথে অবৈধ অভিবাসীদের ফেরানোর চুক্তিও। একমাত্র উপায় হলো কূটনৈতিকভাবে ফেরত আনা। ইন্টারপোলের মাধ্যমে যে নোটিশ এগুলো কিছুই না। এটা একটা ইনফরমেশন যে এই দেশের একজন অপরাধী যার এখানে বিচার চলছে সে তোমার দেশে আছে, এই একটা ইনফরমেশন। ইন্টারপোলের মাধ্যমে কাউকে ফেরত আনা যায় না। তবে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পরোয়ানা জারি বিশ্বে একটা দুর্নীতি বিরোধী শক্ত বার্তা বহন করে বলে মত আইনজ্ঞদের। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। মেহের আফরোজ শাওন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সমালোচিত সর্বমহলে।
বিনোদন পাড়া থেকে শুরু করে ব্যক্তিজীবন বিতর্কে জড়িয়েছেন সবখানে। আওয়ামী লীগ আমলের সুবিধা নিয়ে 5 আগস্টের পর ফ্যাসিস্টের পক্ষ নিয়ে সামাজিক মাধ্যমে তৈরি করেছেন একের পর এক বিতর্ক। অবশেষে পরিবারের মামলায় গ্রেফতারের পথে এই অভিনেত্রী। মাহতাব মিনহাজ জানাচ্ছেন বিস্তারিত। বিনোদন জগতের আলোচিত সমালোচিত নাম মেহের আফরোজ শাওন। একটা সময় অভিনয়ে নিয়মিত থাকলেও স্বামী, কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের মৃত্যুর পর সেভাবে আর অভিনয়ে দেখা যায়নি তাকে। অভিনয়ে নিয়মিত না থাকলেও সমাজ মাধ্যমে তার সরব উপস্থিতি। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে বিভিন্ন সময় সরকার বিরোধী কর্মকাণ্ডে উস্কানি দিয়ে যাচ্ছেন আওয়ামী সুবিধাভোগী এই অভিনেত্রী। বিশেষ করে জুলাই মাসের গণ অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে তার করা একাধিক পোস্ট ব্যাপক বিতর্কের সৃষ্টি করে। তবে এবার পারিবারিক বিরোধের জেরে মামলা হয় শাওনের বিরুদ্ধে। তার দ্বিতীয় মা নিশি ইসলাম নির্যাতনের অভিযোগ এনে এ মামলা করেন। মামলায় শাওনের সঙ্গে ভাতের হোটেলের মালিক খ্যাত সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সহ 12 জনকে আসামি করা হয়। আমরা চাই, সকলেই চাই যে একটা শাস্তি হোক, কারণ শাওন আমাদের অনেক মামলা অনেক প্রভাব বিস্তার করেছে এবং আমাদেরকে অনেক হুমকি ধামকি মারধর সবকিছু করেছে। তো এই মতো অবস্থায় আমরা কোর্টের প্রতি সন্তুষ্ট, আইনের প্রতি সন্তুষ্ট। নিশি ইসলামের বক্তব্য শুনে মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে তাদেরকে ওয়ারেন্ট ইস্যু করেন এবং বাকি 2 জনকে কন্ডিশনাল বেল দেন। শাওন তার উদ্ভট কর্মকাণ্ডের জন্য যতটা না আলোচিত তার চেয়ে বেশি সমালোচিত সব মহলে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদের সময় হচ্ছে একটা বিরতি। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। ভারতের প্রধান শহরগুলোতে হাই অ্যালার্ট, কাশ্মীরে হামলার দায় স্বীকার TRF এর। বিরতির পর আবার আমন্ত্রণ 21 সংবাদ। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা M শাখাওয়াত হোসেন। সচিবালয়, নৌপরিবহন মন্ত্রণালয়ে কমিশনের প্রতিবেদন বিষয়ক ব্রিফিংয়ে তিনি এই ঘোষণা দেন। দ্রুততম সময়ে সুপারিশ পর্যালোচনা ও বাস্তবায়নে আগ্রহী উপদেষ্টা বলেন, দ্রুতই কাজ শুরু হবে। এ সময় শ্রমিকদের মধ্যে বৈষম্য নিরসন ও জাতীয় মজুরি মানদণ্ড নির্ধারণের সুপারিশ তুলে ধরেন শ্রম সংস্কার কমিশন প্রধান। এদিকে সাভারের রানা প্লাজা দুর্ঘটনাকে জাতীয় ইস্যু হিসেবে দেখে অবিলম্বে আহতদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান আহমেদ। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্ট আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আলোচনায় ব্লাস্টের অনারারি নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন বলেন, সমন্বয়হীনতার মাধ্যমে দীর্ঘ করা হয়েছে বিচারিক কাজ। পুরো ঘটনার সত্য উদ্ঘাটন করা সহ আইনি সহায়তা প্রদানে জোর দেন তিনি। লালমনিরহাটের তিস্তা সেতুর টোল প্লাজায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এ সময়ে বাধা দিতে গেলে 3 কর্মচারীকে গুরুতর আহত করে ডাকাতরা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত 9:45 দিকে 15 থেকে 16টি মোটরসাইকেলে একদল ডাকাত তিস্তা সেতুর টোল প্লাজায় ভাঙচুর করে। এ সময় মালামাল তছনছ করে অস্ত্রের মুখে টোল প্লাজার কর্মচারীদের জিম্মি করে নগদ 14 লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা। কর্মরত কর্মচারীরা বাধা দিলে ডাকাতরা 3 জনকে গুরুতর আহত করে। আহতরা হলো সুরুজ মিয়া, মুসলিম মিয়া, জুয়েল ইসলাম। এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার ওসি নুরুন নবী জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। চ্যালেঞ্জিং বিশ্বে যুব সমাজকেই এগিয়ে আসতে হবে, আর্থনা সম্মেলনে প্রধান উপদেষ্টা। দৃশ্যমান হচ্ছে বিএনপির অদৃশ্য প্রতিপক্ষ, উত্তরাঞ্চলের কর্মশালায় তারেক রহমান। টিউলিপের বিচার চলতে বাধা নেই, দেশে ফিরিয়ে আনাকে জটিল বলছেন আইনবিদরা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।